পাঁচ দফা দাবি আদায়ে আজও সারা দেশে কর্মবিরতি পালন করছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। তবে আইসিইউ, সিসিইউ সহ জরুরি চিকিৎসা বিভাগ চালু আছে। সারা দেশে সব মেডিকেল ও ডেন্টালে ক্লাস বর্জন ও পরীক্ষা বন্ধ রয়েছে। একই সাথে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরাও এই কর্মবিরতি পালন করছেন। সরকারি বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা এবং চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ রয়েছে। তবে আইসিইউ, সিসিইউ ও ক্যাজুয়ালিটি সহ আরও কিছু বিভাগে সেবা দেয়া হচ্ছে। এদিকে চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেও রোগীদের স্বাভাবিক সেবা দিচ্ছে ঢাকা মেডিকেল হাসপাতাল। তবে বহির্বিভাগের টিকিট ছাড়তে দেরি করায় ভোগান্তিতে পড়েন রোগীরা। আর মেডিকেলের চিকিৎসা সেবা সচল রাখতে নজরদারি করছে প্রশাসন। এদিকে কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীদের বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার কথা রয়েছে। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করা হবে। এছাড়া জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশও করবেন তারা। আজকের মধ্যে তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 9টার দিকে বলতেছে ডাক্তার আসবে না। পরে আমরা ভিতরে গেছি, যাওয়ার পরে এখন বলতেছে যে হ্যাঁ ডাক্তার যান, টিকিট দিবে। ডাক্তার দেখাতে পারবো কি পারবো না তাও জানি না। ডাক্তার দেখাতে আছি আমার ওয়াইফের সিটি কাটার জন্য, কিন্তু আসছে 6টা বাজে। সবাই পাবলিকে গেলাম যে তারপর ডাক্তার পাঠাইলে তারপর আমাদের এখন সিরিয়াল দিলে আমাদের কালকেও আসছি, বিরক্ত করে ফেলতে দেয় নাই। লাস্টে আমরা হকন দিছে। ধর্মঘটের জন্য কি মানুষ কি মরে যাবে? তারা ধর্মঘট করছে, এনে অসহায় মানুষ, বাচ্চা নেখা, একটা মহিলা বাচ্চা নেখা রয়েছে। মেডিকেলের চিকিৎসকদের কর্মবিরতির আরও খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল 11টায়। এ বিষয়ে কি খবর আছে আপনার কাছে? আর স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে তাদের লং মার্চটি কখন শুরু হবে? অদিতি, ওরা প্রথমে এই শহীদ মিনারে একটি সমাবেশ করবে, সেই সমাবেশের পরেই কিন্তু আসলে লং মার্চের ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখলাম বেলা 11টা বাজলেও তাদের যে সমাবেশটি হওয়ার কথা সেটি এখনও শুরু হয়নি। বিক্ষিপ্তভাবে কয়েকজন এখানে যুক্ত হয়েছেন। তারা আশা করছেন যে যখন আরও কিছু তাদের আপনার চিকিৎসক সহ তাদের শিক্ষার্থী সহপাঠীরা এখানে যুক্ত হবেন, তারপরে তারা আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটা শুরু করতে পারবে। এর আগে আমি একটু বলি যে ঢাকা মেডিকেল কলেজে আমি আসলে দেখছিলাম যে চিকিৎসকরা যারা রয়েছেন তারা রোগীদের চিকিৎসা দিচ্ছে এবং তাদের সাথে কথা বললাম। আমরা কথা বলে জানলাম যে তারা বলছেন যে এই কর্মবিরতিতে তারা শতভাগ তাদের সমর্থন রয়েছে। তারা মানসিকভাবে একাত্মতা ঘোষণা করেছেন, কিন্তু মানবিকতার দিকে তাকিয়ে এবং রোগীদের এই সমস্যার দিকে তাকিয়ে তারা চিকিৎসাটা দিচ্ছেন এবং এই জন্য রোগীরাও আসলে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছিলেন। কিন্তু এর আগে কিন্তু ঢাকা মেডিকেলে সকালে সিদ্ধান্ত হয়েছিল যে চিকিৎসা দেওয়া হবে না, কর্মবিরতিতে যাবে। এটা নিয়ে কিন্তু একটা ভোগান্তিতে পড়েছিল। এখন আসলে শহীদ মিনারে যারা আছেন কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু কথা বলে জানবো আসলে কখন নাগাদ তারা শুরু করতে পারে। আপনার সাথে ভাই একটু কথা বলি। আপনাদের একটি সমাবেশ হওয়ার কথা 11টায়, কয়েকজন আপনারা জড়ো হয়েছেন, আপনাদের সমাবেশটা কখন নাগাদ শুরু হবে এবং আজকে আসলে আপনাদের সমাবেশ থেকে আসলে কি বার্তা দিবেন আপনারা? আসলে আমাদের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে 12টা থেকে আমাদের এখানে কর্মসূচি দেওয়া আছে। সে অনুযায়ী আমরা এখানে একত্রিত হয়েছে আর অবস্থান করতেছি আর কি। আপনাদের তো 5 দফা দাবি দিলেন, আমরা দেখলাম। আজকে এই জায়গা থেকে আপনারা কি বার্তা দিবেন, কি কর্মসূচি আবার নতুন করে আসবে এবং একটা লং মার্চের একটা ঘোষণা আছে, সেটা আসলে কোন পর্যায়ে গিয়ে আপনারা শেষ করবেন? আসলে আমাদের যে স্টিয়ারিং কমিটি আছে সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্তে উপনীত হব এবং আজকে আমাদের একটা হাইকোর্টের রায় আছে। হাইকোর্টের রায়ের পরে আমরা বাকি সিদ্ধান্ত স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাকি কর্মসূচি গ্রহণ করবো। আপনারা আশা করছেন 12টার মধ্যে আপনারা শুরু করতে পারবেন? জি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ওই তো যেমনটা আসলে শুনছিলেন যে তারা কিন্তু বলছিলেন যে 12টা নাগাদ তারা তাদের কর্মসূচি শুরু করবে এবং তাদের যে সহপাঠী এবং তাদের চিকিৎসক বন্ধুরা বা বড় ভাইরা রয়েছেন তারা এখানে যুক্ত হবেন এবং সেই যুক্ত হওয়ার পরে তাদের দাবিগুলো আসলে তারা তুলে ধরবেন এবং একটা হাইকোর্টের রায়ের উপরে তারা তাকিয়ে আছেন। সেই সব কিছু মিলে আসলে 12টার পরে আমরা আরও আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো যে এখানকার সমাবেশের কী পরিস্থিতি এবং ডাক্তারদের কর্মবিরতির কী অবস্থা। অদিতি।
মোহন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম এই মুহূর্তের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। একই বিষয়ে দর্শক আমরা সিলেটের খবরও জানবো। সেখান থেকে সহকর্মী মোহিত দিদার আমাদের সাথে যুক্ত হবেন সিলেটের চিকিৎসকদের কর্মবিরতির খবর নিয়ে। মোহিত, সিলেটের চিকিৎসকদের ধর্মঘটের কি খবর আছে আপনার কাছে? তাদের আর কি কর্মসূচি রয়েছে আজ? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইন্টার্নি চিকিৎসকরা তারা এখানে জড়ো হচ্ছেন। সকাল থেকে আমরা ওসমানী মেডিকেল কলেজে আছি। এখানে আমরা দেখেছি যে রোগীদের দুর্ভোগ, তারা অনেকে অনেক জায়গা থেকে এসেছেন, সকালে এসেছেন, ফজরের পরে এসেছেন, এসে জড়ো এখানে ওসমানীতে এসেছেন, কিন্তু তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না। এখানে ইন্টার্ন চিকিৎসকরা তারা 5 দফা দাবিতে তারা কর্মবিরতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসকরা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো যে তারা কয়টার সময় তাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে এবং এখান থেকে তারা কি বার্তা দিবে বলবো এবং জানবো। আমরা দেখতে পাচ্ছি একজন ইন্টার্ন চিকিৎসক। আমি আপনাকে আজকের কর্মসূচিটা আচ্ছা প্লিজ, আজকে যে আপনার শহীদ মিনারে জড়ো হচ্ছেন, আপনি যদি একটু বলেন এই আজকের কর্মসূচির ব্যাপার। আজকে আমাদের 11টার সময় আমাদের তো অলরেডি চলমান কর্মসূচি আছেই, যে মিড লেভেল ডক্টর, ইন্টার্ন ডক্টর, সর্বস্তরের ডক্টরদের আউটডোর ইনডোর সেবা বন্ধ। তারপরে ব্যক্তিগত চেম্বার যেটা সেটাও বন্ধ থাকবে। আর শুধুমাত্র জরুরি সেবা যে কয়েকটা জিনিস, ওই জরুরি সেবা এবং অ্যাডমিশন যেটা, ওইটা আমাদের চালু থাকবে। আর এছাড়াও আমাদের আজকে 11টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকাতে এবং প্রত্যেকটা বিভাগীয় শহর, জেলা শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ। আজকে আমরা রায়ের অপেক্ষা করব। রায়ের উপর সিদ্ধান্ত আসার পরে আমরা পরবর্তী কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটি ঠিক করবে। এটাই হলো আমাদের এখন পর্যন্ত যে কর্মসূচি। আমাদের সিলেটে যেটা হচ্ছে, অলরেডি সিলেটে 5টা মেডিকেল থেকেই সবাই রওনা দিয়ে দিয়েছে। অলরেডি দেখেন অনেকে চলে এসেছে, বাকিরাও রাস্তায় যে কোনো সময়ের মধ্যেই চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সবাই এখানে জড়ো হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আমরা আসলে আপনারা শুনলেন যে এখানে মিড লেভেলের ডাক্তার, তিনি বলেছেন যে তাদের এই কর্মসূচি তারা ঠিক 11টা, কিন্তু সবাই বিভিন্ন মেডিকেল থেকে তারা আসছেন, এখানে জড়ো হবেন এবং আজকে তাদের একটি রায় আছে। সেই রায় কি হয় এরপর তারা আন্দোলনের ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবে। মোহিত, আপনার কাছ থেকে আমরা সিলেটের কর্মবিরতির খবরগুলো জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়ে ঢাকা এবং সিলেটে চিকিৎসকদের কর্মবিরতির খবর জানিয়ে দিচ্ছিলেন। পুলিশের ওপর হামলাকারী ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। মিছিলকারীরা 2013 সালের গণজাগরণ মঞ্চের মুখপাত্র লাকি আক্তারকে পুলিশের ওপর হামলার মূল ব্যক্তি ও ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাকে আইনের আওতায় আনার দাবি করেন। এছাড়া এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের দাবিও তাদের। মিছিলটি হলপাড়া থেকে বেরিয়ে টিএসসি ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। মঙ্গলবার বিকেলে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে রমনা বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবল আহত হন। গণমাধ্যমের উপর মানুষের আস্থা কেন কমছে সেটি খতিয়ে দেখার চেষ্টা করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। দেশের বিশাল সংখ্যক টেলিভিশন ও পত্রিকার দর্শক পাঠক কতটা আছে সেই প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে। নাম সর্বস্ব পত্রিকা বা অনলাইন পোর্টালের সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নেওয়া বন্ধ করা, দর্শক ও শ্রোতাহীন টিভি রেডিও বন্ধ করা সহ গণমাধ্যমের অনিয়ম দুর্নীতি থামাতে সুনির্দিষ্ট সুপারিশ দিতে যাচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। রাজধানীতে মিডিয়া লিস্টভুক্ত পত্রিকার সংখ্যা 288টি, আর সারা দেশে এই সংখ্যা 302টি। অথচ ঢাকার 2টি হকার সমিতির একটি 48টি এবং অন্যটি 53টি পত্রিকা বিক্রি করে। তাহলে বাকি পত্রিকাগুলোর অস্তিত্ব কোথায়? কেন বা কোন উদ্দেশ্যে সেগুলো প্রকাশ করা হচ্ছে? এমন প্রশ্নের উত্তর খুঁজছে গণমাধ্যম সংস্কার কমিশন। মোট সারা দেশে মিডিয়া লিস্টভুক্ত তার পত্রিকার সংখ্যা 600-র বেশি। আমরা যাচাই করে দেখেছি বাজারে হকার সমিতি, তো যে কাগজের ক্রেতা নেই সেই কাগজ মিডিয়া লিস্টে থাকে কি? শুধুমাত্র তারা আছে ক্রয়পত্র এবং সরকারি বিজ্ঞাপন ফাঁকে ফুঁকে যে কোনো সময় সুযোগ সুবিধা মতন হাতিয়ে নিয়ে সেটা ছাপিয়ে সেটা থেকে আয় করার জন্য। তাদের আর কোনো উদ্দেশ্য নেই, কারণ তাদের তো পাঠক নেই, এমন কোনো পাঠক নেই যে পয়সা দিয়ে তার কাগজটা কিনবে।
তো এই ধরনের কাগজকে কেন টিকিয়ে রাখতে হবে? কয়েক বছর আগেও এফএম রেডিওর বিপুল জনপ্রিয়তা ছিল, কিন্তু এখন রেডিও জনপ্রিয়তা শূন্যের কোঠায়। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 10টি এফএম রেডিও। এসব গণমাধ্যমে টিকে থাকা বা না থাকা নিয়েও ভাবছে কমিশন। অনলাইন কিংবা টেলিভিশন যাদের কোনো শ্রোতা নেই, দর্শক নেই, সে প্রতিষ্ঠান কেন টিকবে? এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেই স্বাভাবিক প্রক্রিয়া এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা দরকার। যারা টিকে থাকতে সক্ষম না সেগুলোকে আপনি পুনরুজ্জীবিত করতে পারবেন না, জীবন দিয়ে বাঁচিয়ে তুলতে পারবেন না। ঋণ খেলাপি টাকায় বা কালো টাকা সাদা করতে গণমাধ্যমে বিনিয়োগ হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা, গণমাধ্যমের স্বচ্ছতা রাখা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেওয়ার মতো সুপারিশের কথাও ভাবছে কমিশন। এই গণমাধ্যম শিল্পে যারা শুধুমাত্র সাময়িক সুবিধা নেওয়ার জন্য এসছে, অনেকে বলে এগুলোকে নিউজ পেপারের ক্ষেত্রে বলে ফকিরের কুলের কাগজ বা আন্ডারগ্রাউন্ড পত্রিকা। টেলিভিশনের ক্ষেত্রেও এরকম অনেক টেলিভিশন কেন্দ্র আছে যারা শুধুমাত্র বিশেষ সুযোগ সুবিধার সন্ধানেই প্রতিষ্ঠান চালাচ্ছে। তাদের টিকে থাকা সম্ভব হবে না। বিজ্ঞাপনের বাজার দখল করা নিয়ে গণমাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা আছে, যা কিছু কিছু প্রতিষ্ঠানকে রুগ্ন করে দিচ্ছে। এটি বন্ধের পাশাপাশি মন্দ প্রতিষ্ঠান বন্ধ করে ভালো প্রতিষ্ঠানকে উৎসাহ দেওয়ার মতো প্রস্তাবনা দিতে যাচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন। মন্দ প্রতিষ্ঠান যদি টিকে না থাকে তাতে তো কোনো অসুবিধা নেই, ভালো প্রতিষ্ঠানগুলোকে আরো ভালোভাবে টিকে থাকার সুযোগ করে দেওয়া দরকার। শানা শারমিন, 71, ঢাকা। ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি ও সাবেক এমপি সোলেমান সেলিমকেও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে তাদের সিএমএম আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। এছাড়া ভাটারা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। রাজধানীর মহাখালীতে 7তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর 5টা 20 মিনিটে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1 ঘন্টা 42 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত 3টা 38 মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রান্সফরমার বিস্ফোরণের পর সেখান থেকে আগুনের ফুলকি ঘরের ওপর পড়লে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। আর ফায়ার সার্ভিস বলছে, আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এদিকে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বস্তির অধিকাংশ ঘর, তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। একটা কিছু ভাইকে দেওয়া পারে না, কানে যান নয় ভুলার ঘর এরা সুইটাও হরাইতে পারে না, গতনাকা জীবনটা নিবারাইছে। আগুন যখন আগে বাসার কাছে আছে তখন আমার বের হয়ে চলে গেছে, কোনো জিনিসপত্র বের করতে পারি না। 3:36 মিনিটে আমি সজাগ হয়েছি, তখন এই একটা আওয়াজ পাইছি, আপনার ট্রান্সমিটার ব্রাস্ট হয়েছে। ব্রাস্ট হওয়ার পরেই সাথে সাথে দেখি মানুষের হাওগাও চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। তারপরে বাইরে দিকে আগুন লাগছে। আমরা এখনো আহত বা নিহতর কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে পূর্বাঞ্চল রেলে ব্যবহার অনুপযোগী 105টি জরাজীর্ণ ও আগুনে পোড়া বগি মেরামতের কাজ চলছে। এমনকি ঢাকা এবং তার আশপাশের রুটে চলার জন্য আরও 20টি বগিও প্রস্তুত হচ্ছে রেলের চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে। এখন পুরো দমে ব্যস্ত রেলকর্মীরা। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন রেলওয়ের বিভিন্ন শেড এবং ডিপোতে পড়ে থাকা আগুনে পোড়া জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর বেশিরভাগই রয়েছে পাহাড়তলী ওয়ার্কশপে। গত 1 ফেব্রুয়ারি থেকে পাহাড়তলী কারখানায় অতিরিক্ত বগি ও ইঞ্জিন মেরামত শুরু হয়েছে। কোথাও চলছে ওয়েল্ডিংয়ের মাধ্যমে বগিগুলোর বডি জোড়া দেওয়া, আবার কোথাও পাটাতন মেরামত, কোথাও চলছে মেরামত হওয়া বগিগুলোকে রং দিয়ে একেবারে চকচক করার বিশাল কর্মযজ্ঞ। মানুষজন যাতে নিরাপদে তাদের পরিবারের সাথে সুন্দর মতো ঈদ করতে পারে, আমাদের সেই চেষ্টায় আমরা প্রতি বছর কাজ করে যাই। আমাদের প্রায় 17টা সেকশন আছে এবং 17টা শপ আছে।
এই সবগুলা যথেষ্ট পরিশ্রম করতেছে, মানে ঈদকে সামনে রেখে যাতে ঈদে ঘরমুখী মানুষ সুষ্ঠুভাবে এবং শান্তিভাবে ফিরতে পারে। পাহাড়তলী ওয়ার্কশপের সহকারী কর্মব্যবস্থাপক জানান, ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি স্পেশাল ট্রেন চলবে, এজন্য বাড়তি ইঞ্জিনের দরকার। মেকানিক্যাল বিভাগ থেকে যে পরিমাণ ইঞ্জিন সরবরাহ করা হয় তা দিয়ে ট্রেন পরিচালনা করতে হয়। গত বছর ঈদে 160টি ইঞ্জিন দেওয়া হলেও এবার ইঞ্জিনের সংকট রয়েছে। তাই আগামী 25শে মার্চের মধ্যে মেরামত করা সব কোচ ও ইঞ্জিন পরিবহন বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। প্রতি বছরে না এবারও যাবে বাড়তি গাড়ি 2-4টা, কারণ আমাদের ভিতরে কোনো গাড়ি তো আমরা রেখে যেতে পারি না। যদি ঈদকে সামনে রেখে যত প্রকার যত ভাঙা গাড়ি হোক আমরা চেষ্টা করি যে কারখানা থেকে শেষ করে ট্রাফিককে হস্তান্তর করার জন্য, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারে। আর ওয়ার্কশপের ইনচার্জ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড 130টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এরই মধ্যে 60% হিসাবে 50টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার আশেপাশে রুটে চালানোর জন্য 2টি পাওয়ার কার এবং স্পেশাল 20টি বগিও প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্পেশাল আমরা 20টা গাড়ি হাত দিয়ে সেগুলো হবে স্ট্যান্ডিং গাড়ি, আমরা সম্পূর্ণ মডিফাই করে যেন ঢাকায় প্লাস মেবি ঢাকায় যেন স্ট্যান্ডিং মানুষ চলাচল করতে পারে, সেই হিসাবে আমরা 2টা র্যাক কম্পোজিশন করব। নানামুখী সংকটের মাঝেও পরিকল্পনা অনুযায়ী 20 থেকে 24শে মার্চের মধ্যে শেষ করার কথা। ওয়ার্কশপে আনা সব জরাজীর্ণ বগির মেরামতের কাজ চলছে। আমাদের কোরিয়ান কোচগুলো এসেছে ইতিমধ্যে, সেগুলো আপনারা জানেন বিভিন্ন ট্রেনে সংযুক্ত হয়েছে। আমাদের আগের যে কোচগুলো আছে আমাদের শিডিউল মেরামত করে আমরা এই কোচগুলোকেই সরবরাহ করবো যাত্রী পরিবহনের জন্য। প্রতি বছরই ঈদ যাত্রায় রেলপথের উপর যাত্রী চাপ কয়েক গুণ বেড়ে যায়, আর তাই এই বাড়তি চাপ মেটাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগি ও ইঞ্জিনের। হাসান আহমেদ, 71। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে রূপগঞ্জের গাউসিয়া মার্কেটের বিপণী বিতান এবং মার্কেটগুলো। রোজার শুরু থেকেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার মানুষের পদচারণায় মুখর থাকছে পুরো মার্কেট এলাকা। তবে এবার কাপড়ের দাম তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। রিয়াজ হোসেনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বহুতা এলাকার গাউসিয়া মার্কেটের বেচাকেনা। ব্যবসায়ীরা জানান, দেশের বড় বাজারের মধ্যে এটি অন্যতম, যেখানে আছে 5,500 দোকান। এই বছর ইনশাল্লাহ বেচাকেনা ভালো হচ্ছে এবং ভালো হবে, আমরা সেই আশাবাদী আর কি। আমরা যেই প্রোডাক্টটা বিক্রি করি সেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে সব বাহিরের, চায়না, পাকিস্তানি, ইন্ডিয়ান। বিক্রেতারা জানান, এখানে পাইকারি ও খুচরা দুটি বিক্রি হয়। এজন্য দেশের প্রায় সব জেলা থেকেই লোকজন আসেন মালামাল নেওয়ার জন্য। তোমার শ্রেণীগুলো ভাঙ্গার কারণে কিছুটা সাশ্রয় হয়েছে, আশা করি সামনে আরো সাশ্রয় হবে। অন্য মার্কেট থেকে কিছুটা হলো কমে পাওয়া যায়। তবে এবার পণ্যের দাম বেশি বলছেন ক্রেতারা। এরপরও গরমের কারণে সুতি এবং হালকা রঙের কাপড়ের বিক্রি বেশি। কম রেটে পাওয়া যায়, সবসময় আমরা এই জায়গায় মার্কেট করতে আসি। কিছু দামও আছে, কাপড় বুঝে আর কি। মেয়ের জন্য লেহেঙ্গা নিলাম, আমার জন্য গেঞ্জি নিছি, ছেলের জন্য সবকিছু এক জায়গা থেকে আর কি পাওয়া যায়, এই জন্য আশা। ব্যবসায়ী নেতারা জানান, এবারের ঈদে কয়েকশো কোটি টাকার বেচাকেনা হবে। গত বছর তুলনায় আমরা এখন প্রস্তুতি আমাদের অনেক, সেই হিসাবে আমরা অনেক আশা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। জেলা ও থানা পুলিশের মাধ্যমে কয়েকটি টহল টিম সার্বক্ষণিক মার্কেটে নজরদারি করছে। চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধে আমাদের 2টা টিম এবং 2 মার্কেটের আশেপাশে কাজ করছে, যাতে আমরা যে কোনো অকারেন্স ঘটলে কুইক রেসপন্সে কাজ করতে পারি। এই মার্কেটে কাপড় কিনতে ভিড় করেন ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, সিলেট, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, ভৈরব, রাজশাহী, ফরিদপুর সহ সারা দেশের ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ। আব্দুল আল মামুন, 71। ক্রেতাদের রুচি আর চাহিদার বিষয়টি প্রাধান্য দিয়ে প্রতিবারের মতো এবারও আরামদায়ক নতুন ডিজাইনের পোশাকে রাজশাহীর বাজারে সাড়া ফেলেছে সারা ফ্যাশন। পুরুষদের পাঞ্জাবি, জিন্স, নারীদের শাড়ি, টপস, থ্রি পিস আর বাচ্চাদের বাহারি সব পোশাকে সাজানো হয়েছে এবারের আউটলেট। থাকছে কাপল ড্রেস। এদিকে এক ছাদের নিচে পরিবারের সবাই পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। মেহেদি হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন।
কদিন বাদেই ঈদ, ঈদে চাই নতুন পোশাক। নতুন পোশাকের এই তালিকায় সবচেয়ে এগিয়ে থাকে বাড়ির শিশুরা। শিশুদের ঈদকে আরও রঙিন করতে এবার রাজশাহীর সারার আউটলেটে রাখা হয়েছে বাহারি পোশাক। ছেলে শিশুদের টি শার্ট, প্যান্ট আর মেয়ে শিশুদের জন্য স্কার্ট, ফ্রকের পাশাপাশি রয়েছে 2 পিস, 3 পিস। আমি জামা কিনতে এসেছি, জামাটা পছন্দ হয়েছে। প্যান্ট হলো এখানে কালেকশন অনেক ভালো, এই জন্য এখান থেকে আমরা সবসময় প্যান্ট কিনতে আসি। আবহাওয়া ও উৎসব, এই দুই বিষয় মাথায় রেখে সারায় নারীদের জন্য রাখা হয়েছে আরামদায়ক সব পোশাক। ক্রেতাদের কাছে প্রাধান্য পাচ্ছে 3 পিস, টপস। আর যারা শাড়ি পরতে ভালোবাসেন তাদের জন্য থাকছে সুতি, হাফ সিল্ক ও জামদানি। আমাদের ঈদকে কেন্দ্র করে এবার ম্যাক্সিমাম নতুন প্রোডাক্ট আসছে। এটা টপস আছে, 3 পিস আছে, 1 পিস আছে এবং 2 পিস আছে। 3 পিসগুলো মূলত 6 থেকে 7,000 আর আমাদের 20,000 টাকা পর্যন্ত 3 পিস আছে। চাহিদার কথা মাথায় রেখে ছেলেদের জন্য রয়েছে হাল ফ্যাশনের পাঞ্জাবির কালেকশন। রয়েছে জিন্স, গ্যাবারিং প্যান্ট, ফর্মাল শার্ট, পোলো টি শার্টের বিরাট সম্ভার। এর আগে আমি পাঞ্জাবি নিয়েছি এবং পাঞ্জাবিগুলো কোয়ালিটি খুবই ভালো, পরে খুব আরামদায়ক এবং প্রাইসও রিজনেবল আর কি। সারাতে সম্ভবত আমার এই গোল গলা গেঞ্জিগুলো আমার অনেক পছন্দ। এছাড়াও সারা পাঞ্জাবি কালেকশনগুলো আমার মোটামুটি ভালোই লেগেছে। এছাড়া সারার বিশেষ আকর্ষণ থাকছে ফ্যামিলি কম্বো ড্রেস। বাবা ছেলে মা মেয়ে পরতে পারবেন একই রকমের পোশাক, যা মিলবে 12 থেকে 14,000 টাকার মধ্যেই। পাঞ্জাবির মধ্যে আপনি 1600 থেকে শুরু করে 4,000-এর মধ্যে পাঞ্জাবি পাবেন। আর হচ্ছে ডবি কটনের মধ্যে পাঞ্জাবি আছে, শার্টের মধ্যে হচ্ছে ডবি কটন, দেন হচ্ছে হাফ শার্টের মধ্যে অনেক প্রিন্টেড কিছু শার্ট আছে, এক কালার শার্ট আছে। প্রতিবারের মতো ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন অফার। থাকছে মেম্বারশিপ, নির্ধারিত ব্যাংক কার্ড ও বিকাশ পেমেন্টে বিশেষ ছাড়। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জে ঘরের দরজা খুলেই রমজানের ব্যাগ ভর্তি বাজার পাচ্ছেন দরিদ্র মানুষ। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এই কাজ করছেন তারুণ্যের আলো যুব সংঘ নামের একটি সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যরা জানান, নিজেদের ও এলাকার প্রবাসীদের সহায়তার অর্থ দিয়ে এই কাজ করছেন তারা। এদিকে ব্যাগ ভর্তি বাজার পেয়ে খুশি দরিদ্র মানুষ। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। এভাবেই কলাপাড়ার দরিদ্র কবলিত ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় মানুষদের ঘরের দরজার সামনে রমজানের বাজার ভর্তি ব্যাগ রাখছেন তারুণ্যের আলো যুব সংঘ সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যরা বলেন, রোজা রেখেও যারা ঠিকমতো ইফতারে খেতে পারছেন না, সেসব অসহায় মানুষদের জন্যই এই চেষ্টা তাদের। প্রথম দফায় 50 পরিবারকে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, আর প্রতিদিনই তারা নতুন নতুন পরিবারকে এ সহায়তার ব্যাগ পৌঁছে দেবেন বলেও জানান তারা। আমরা এবছর এটা প্রতিষ্ঠিত করেছি অসহায় মানুষদের, সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা যে ভবিষ্যতে এরকম কাজ করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। গ্রামের তরুণদের এই মহতি উদ্যোগে খুশি এলাকার সচেতন মানুষও। যতটুকু পারে, যতটুকু সম্ভব তারা সহযোগিতা করে, সহানুভূতি করে, মানুষের পাশে দাঁড়ায়। এইটা আসলে একটা ভালো কাজ। গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এটাই আমাদের কর্তব্য মুসলমান হিসেবে, এটাই আমাদের নীতি এবং কর্তব্য। হ্যাঁ, এটাই আমরা সবাই চাই, সবাই যে সবার পাশে দাঁড়ায়। সংগঠনের সমন্বয়ক বলেন, তারা শুধু মানুষকে সহায়তা পৌঁছে দিচ্ছেন, আর এই কাজে তাদের সহযোগিতা করছেন এলাকার প্রবাসীরা। রমজান মাস জুড়ে তাদের এই কর্মকাণ্ড চলমান থাকবে বলেও জানান তিনি। আমাদের এই বছরে হয় শুরুতেই আমরা এই সংগঠনটি দাঁড় করিয়েছি। আমরা আশা করি যে এই সংগঠনের মাধ্যমে আমরা এই এলাকার মানুষের জন্য ভালো কিছু করব, এবং যারা আমাদেরকে এই ডোনেশন করে থাকেন তারাও যে আসলে আমাদের কার্যক্রমে, আমাদের যে পরিশ্রমে যে তারা মুগ্ধ হয়েছে, তা আমাদেরকে আরও ডোনেশন করতে পারে, আমরা আসলে সেই চেষ্টাই করব। এই ইফতার সামগ্রীর ব্যাগে রয়েছে 1 কেজি আলু, তেল, মুড়ি, চিনি, খেজুর, ট্যাং সহ 13টি পণ্য। শারমিন স্বপ্না, 71। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনের জিম্মি দশা থেকে বুধবার ভোর পর্যন্ত নারী, শিশু সহ অন্তত 104 জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আহত 17 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীদের অন্তত 16 জন নিহত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন থেকে অনেক জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা। আরো জানাচ্ছেন সৃষ্টি ঘটক। যাত্রীবাহী ট্রেনে জিম্মি করে হামলার ঘটনায় থমথমে অবস্থা পুরো পাকিস্তানে।
দেশটিতে ট্রেনে এমন বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা এটাই প্রথম। মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। ট্রেনটির 9টি বগিতে 400 জনেরও বেশি যাত্রী ছিল। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে। এ সময় অনেক যাত্রীকে ট্রেন থেকে জিম্মি করে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। হামলার খবর পেয়ে জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা কর্মীরা। অভিযানে এখন পর্যন্ত শতাধিকের বেশি মানুষকে জিম্মি দশা থেকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে বেশ কয়েকজন আহত থাকায় তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে এখনও অনেক মানুষ জিম্মি রয়েছে হামলাকারীদের হাতে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে জিম্মি থাকা নারী ও শিশুদের সশস্ত্র গোষ্ঠীটি ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা বাহিনী বলেছে টানেলের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা এখনও পাহাড়ি এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় করছেন। এদিকে বেলুচিস্তানের প্রাদেশিক মন্ত্রী এ ঘটনাকে পুরো জাতির জন্য একটি কঠিন সময় বলে উল্লেখ করেছেন। এ সময় অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন তিনি। এটা পুরো জাতির জন্যই একটি কঠিন সময়। আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা যদিও আদর্শ নয়, কিন্তু এ ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিরাপত্তা কর্মীরা তাদের সবটুকু সাধ্য দিয়ে জিম্মিদের সবাইকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। এদিকে উদ্ধারকৃত জিম্মিদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য এরই মধ্যে অ্যাম্বুলেন্স সহ নিকটবর্তী হাসপাতালে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত রাশিয়ার উপর নির্ভর করবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইতিবাচক প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। সম্প্রতি ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাক্য বিনিময়ের পর সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে তারা অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডায় অভূতপূর্ব বৈঠকের পর এগুলো স্থগিত করেছিল ওয়াশিংটন। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে সেরা 8-এ যাওয়ার মিশনে মাঠে নামছে জায়ান্ট দলগুলো। রাত 11:15 লিলের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। রাত 2টায় আর্সেনালের ঘরে আসবে পিএসভি। এদিকে একই সময়ে হাই প্রোফাইল ম্যাচে মাঠে নামছে মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের সামনে প্রথম লেগে 2-1 গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অতীত পরিসংখ্যান আতলেতির পক্ষে, তবে প্রথম লেগে এগিয়ে থাকায় এই ম্যাচেও ফেভারিটের ট্যাগ থাকছে লস ব্লাঙ্কোদের গায়ে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে শ্বাসরুদ্ধ করা ম্যাচে হেরে বিদায় নিল ইংলিশ জায়ান্ট লিভারপুল। ব্যাক টু ব্যাক পেনাল্টি শট আটকে দিয়ে হিরো বনে গেলেন দোনারুমা। শেষ 16-র দ্বিতীয় লেগে টাই ব্রেকারে পিএসজির কাছে 4-1 গোলে হেরে বাদ পড়ল অলরেডস। অন্যদিকে বেনফিকাকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। 1-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে ঘরের মাঠে বেনফিকাকে আমন্ত্রণ জানায় হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের শুরু থেকেই মোমেন্টাম বাগিয়ে নেয় কাতালানরা। ম্যাচের 11 মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে রাফিনিয়ার ক্লিনিক্যাল ফিনিশিংয়ে এগিয়ে যায় বার্সা। মিনিট 2 বাদে ম্যাচে সমতা আনেন ওতামেন্দি। বেনফিকার ম্যাজিক ওখানেই শেষ। এরপর সবাই দেখে গোল্ডেন বয় ইয়ামাল আর রাফিয়ানিয়ার কামাল। দুর্দান্ত গোলে আবারও হোস্টদের লিড। এবারে ভিন্ন প্রসঙ্গ। অপেক্ষার পালা শেষ হলো। প্রায় 2 বছর পর আফরান নিশো হাজির হলেন দাগি হয়ে। ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত সিনেমা দাগি। মঙ্গলবার বিকেলে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। আরো জানাচ্ছেন আফান মিতল।
করতেছি জীবনের লক্ষ্য। দাগি সিনেমার 1 মিনিট 7 সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে 3টি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। টিজারে তাকে দেখা গেল কয়েদির পোশাকে, তার কয়েদির নম্বর 786। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে। SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। দাগি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল জানান, দাগির টিজারের মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখল এবং তাদের খুব ভালো প্রতিক্রিয়া তিনি পাচ্ছেন। দাগি সিনেমার অন্যতম প্রযোজক OTT প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, টিজারে গল্পের কোনো ধারণা দেওয়া হয়নি। ধীরে ধীরে যখন আরও কিছু প্রকাশ পাবে তার বিশ্বাস দর্শকরা এই ঈদে সিনেমাটি দেখতে উদ্গ্রীব হয়ে উঠবেন। জীবনের একটা লক্ষ্য খুঁজে বের। আফফান মিতুল, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।